হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টুডে উই উইল ডু অ্যান এক্সারসাইজ অন রাইট ফর্ম অফ ভার্ব। অর্থাৎ আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের উপরে একটি এক্সারসাইজ করব। এই এক্সারসাইজ নাম্বারটি হচ্ছে 19, অর্থাৎ এর আগে আমরা আরো 18টি এক্সারসাইজ দিয়েছি। আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আর শুরুতে রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম কানুনের উপরে একটি টিউটোরিয়াল রয়েছে, সেটা দেখলে আপনি সহজেই নিয়ম কানুনগুলো শিখতে পারবেন। তাহলে দেখুন, কথা না বাড়িয়ে আমরা চলুন শুরু করি। A couple of days back, I along with some of my classmates sit idly in the classroom. লক্ষ্য করুন, সেন্টেন্সের শুরুতে রয়েছে a couple of days back. কাপল হচ্ছে জোড়া, এক জোড়া দিন আগে, তার মানে দুদিন আগে। আর দুদিন আগে এরকম শব্দ দ্বারা সবসময় বোঝায় পাস্ট টেন্সকে, অর্থাৎ yesterday, ago, long long ago, last year, last month, in my childhood, in 1985 এই ধরনের পাস্ট ইন্ডিকেটিং ওয়ার্ড থাকলে বা ফ্রেজ থাকলে ওই সেন্টেন্সটিকে অবশ্যই পাস্ট টেন্স দিয়ে লিখতে হবে। এখন আমাদের প্রশ্ন হলো, ঠিক আছে, এখানে সিট ভার্বটিকে তাহলে পাস্ট টেন্স হিসেবে ব্যবহার করব, কিন্তু পাস্ট টেন্স তো আবার চারটা রয়েছে: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই চারটার মধ্যে কোনটা হবে? দেখুন, আমি আমার কতক ক্লাসমেটকে নিয়ে ক্লাসের মধ্যে অলসভাবে বসেছিলাম, তার মানে বসে থাকার কাজটা চলছিল। আর কোনো কাজ যখন চলমান থাকে তখন আমরা সাধারণত কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এখানে যেহেতু আমাদের পাস্ট টেন্স করতে হবে, বিধায় এখানে আমরা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর আরেকটি প্রবলেম এখানে রয়েছে, এখানে কি সাবজেক্ট আই না সাবজেক্ট সাম অফ মাই ক্লাসমেটস? মনে রাখতে হবে, সাবজেক্টের মধ্যে যদি অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ ইত্যাদি থাকে, তাহলে এই শব্দগুলোর পূর্বে বা ফ্রেজগুলোর পূর্বে যেই সাবজেক্টটি থাকে সেই সাবজেক্টটি হচ্ছে অরিজিনাল সাবজেক্ট, এবং সেটা অনুসারে সাধারণত ভার্ব হয়ে থাকে। এখানে দেখুন, আই অ্যালং উইথ সাম অফ মাই ক্লাসমেটস, আমি আমার কতক ক্লাসমেটকে নিয়ে, তার মানে এখানে সাবজেক্টের কর্তৃত্ব করছে আই, এই আই অনুসারে ভার্ব হবে। তাহলে আমরা এখানে আই ওয়ার সিটিং না দিয়ে আমরা দিব আই ওয়াজ সিটিং আইডিয়ালি ইন দ্য ক্লাসরুম। দেখুন, আমরা তাই দিয়েছি। তাহলে কি অর্থ দাঁড়ায় দেখুন, আ কাপল অফ ডেজ ব্যাক আই অ্যালং উইথ সাম অফ মাই ক্লাসমেটস ওয়াজ সিটিং আইডিয়ালি ইন দ্য ক্লাসরুম। দুদিন আগে আমি আমার কতক ক্লাসমেটকে নিয়ে ক্লাসের মধ্যে অলসভাবে বসেছিলাম। Suddenly, one of my mates proposed to go for an excursion. এক্সকারশন হচ্ছে শিক্ষা সফর, আর এখানে মেটস বলতে ক্লাসমেটসকে বোঝাচ্ছে। হঠাৎ করে আমার এক ক্লাসমেট শিক্ষা সফরে যাবার প্রস্তাব দিল। মাধবকুণ্ড সিলেক্ট অ্যাজ দ্য স্পট। এখানে অর্থটা বোঝাচ্ছে এইরকম, মাধবকুণ্ডকে স্পট হিসেবে সিলেক্ট করা হলো। দেখুন, সাবজেক্ট কোথায়? মাধবকুণ্ড। আর ভার্ব কোথায়? সিলেক্ট। এখন দেখুন তো, সাবজেক্ট ভার্বের কাজ করতে পারে কিনা, অর্থাৎ মাধবকুণ্ড কি নিজে নিজেই সিলেক্ট করেছে পিকনিক স্পট অথবা এক্সকারশন স্পট হিসেবে? এটা সিলেক্ট করা হয়েছে বা হয়েছিল কাদের দ্বারা? আমাদের দ্বারা। তার মানে সাবজেক্ট এখানে ভার্বের কাজটা করতে পারছে না, প্যাসিভ ভয়েস করব। মাধবকুণ্ড ওয়াজ সিলেক্টেড অ্যাজ দ্য স্পট। এখানে প্যাসিভ ভয়েসের কারণে ওয়াজ সিলেক্টেড হলো কেন? আমরা জানি প্যাসিভ ভয়েসে দুটি শর্ত মেনটেন করতে হয়। একটা হলো বিভার্ব দেয়া, দেখুন এখানে বিভার্ব হিসেবে ওয়াজ ব্যবহার করেছি, যেহেতু মাধবকুণ্ড সিঙ্গুলার এবং সেটা পাস্ট টেন্স, সেই হিসেবে আমরা ওয়াজ ব্যবহার করেছি। তবে প্রেজেন্ট টেন্স হলে সেটা ইজ ব্যবহার করতাম। আর সিলেক্ট মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে বিভার্ব হিসেবে ওয়াজ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে সিলেক্টেড এখানে ব্যবহার করেছি। এই দুটি শর্ত আমরা মেনটেন করেছি প্যাসিভ ভয়েস হওয়ার জন্য। মনে রাখতে হবে, এই দুইটি শর্ত ছাড়া কখনোই প্যাসিভ ভয়েস হয় না। তাহলে মাধবকুণ্ড ওয়াজ সিলেক্টেড অ্যাজ দ্য স্পট, স্পট হিসেবে মাধবকুণ্ডকে নির্ধারণ করা হলো। কাদের দ্বারা? বায়াস। বায়াস এখানে উজ্জ রয়েছে। It be a very pleasant and exciting tour that I ever make in my life. It be a very pleasant and exciting tour. এখন ইটের সাথে অবশ্যই বিভার্ব হিসেবে am, is, are, was, were কোনটা ব্যবহার করব? ইটের সাথে is হয়, আর পাস্ট টেন্স হলে ইটের সাথে was হয়। তাহলে এটা যেহেতু টোটাল প্যাসেজটি পাস্ট টেন্সের, তাহলে আমরা এটার সাথে ব্যবহার করব was. It was a very pleasant and exciting tour. এটা ছিল খুবই একটি আনন্দদায়ক এবং চিত্তাকর্ষক ট্যুর। That I ever make in my life. যা আমি আমার জীবনে খুব কমই করেছি।
এখন লক্ষ্য করুন এই সেন্টেন্সের মধ্যে এভার শব্দটি রয়েছে, অর্থাৎ এই পরের যে ক্লোজটি সেখানে এভার শব্দটি রয়েছে। এভার, অলরেডি, জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, অফ লেট, এই ধরনের শব্দ যদি সেন্টেন্সের মধ্যে থাকে বা কোনো ক্লোজের মধ্যে থাকে, তাহলে সেই ক্লোজটিকে বা সেন্টেন্সটিকে আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে করে থাকি। তাহলে এটাকে অবশ্যই আমরা সেই কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে করব। দ্যাট আই এভার হ্যাভ মেড ইন মাই লাইফ, এইরকম শিক্ষা সফর আমি আমার জীবনে খুব কমই করেছি। তাহলে উত্তরটা কি লিখবো? হ্যাভ মেড। আর আগেরটা কি লিখেছি? ওয়াজ। ঠিকই আছে। এবার আমরা সামনে এগিয়ে যাই। দেখুন, স্টার্ট আওয়ার জার্নি at 7 AM by bus. We reach the spot at around 9:30 AM. এখানে একটি জিনিস লক্ষণীয়, এই অংশের মধ্যে শুরুতে কোনো সাবজেক্ট নেই, তার মানে এটি একটি ফ্রেজ। আমরা যদি এটাকে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বানাতে পারি তাহলে সেটা ভালো হবে, কারণ পরে কিন্তু ক্লোজ আছে। লক্ষ্য করুন, পরে সাবজেক্ট আছে। ক্লোজ মানে তো সাবজেক্ট ভার্ব। দেখুন এখানে উই সাবজেক্ট, রিচ হলো ভার্ব। তাহলে যদি আমরা সেন্টেন্সটিকে এইভাবে করি যে স্টার্টিং আওয়ার জার্নি at 7 AM by বাস, বাসে করে 7টার সময় আমাদের ভ্রমণ শুরু করিয়া বা করে, এই স্টার্টিং করলে অর্থাৎ ভার্বের সাথে আইএনজি করলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে যায় এবং সেটার বাংলা অর্থ দাঁড়ায় করিয়া, বা চলিত ভাষা আমরা বলি করে। তাহলে আমাদের জার্নি শুরু করে তখন আমরা কি করলাম, পরে এই কথা বলা আছে। দেখুন, উই রিচড দ্য স্পট অ্যাট অ্যারাউন্ড 9:30 AM, আমরা সেখানে 9:30টার দিকে পৌঁছে গেলাম। উই হলো সাবজেক্ট, এখন অ্যাক্টিভ ভয়েসে পাস্ট টেন্সের ভার্ব হবে এখানে, এই জন্য রিচড করে দিলাম, কারণ টোটাল ঘটনাটা কিন্তু পাস্ট টেন্সের, সেই কারণে আমরা রিচ থেকে রিচড করে দিলাম। 7টার সময় বাসে করে আমাদের ভ্রমণ শুরু করিয়া বা করে আমরা 9:30টার দিকে স্পটে পৌঁছে গেলাম। Then we walked together and sometimes scattered walk around the spot. এখানে walk শব্দটিকে ঠিকঠাক করে লিখতে হবে। দেখুন আমরা একটু ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। Then we walked together, তারপরে আমরা সেখানে একত্রে হাঁটাহাঁটি করলাম। and sometimes we scattered, এখানে কিন্তু we শব্দটি অর্থাৎ সাবজেক্টটি উজ্জ রয়েছে। আমরা সেন্টেন্সটা সুন্দরভাবে করার জন্য মনে মনে সাবজেক্টটিকে ধরে নেব যাতে সহজে বুঝতে পারি। and sometimes we scattered, এবং মাঝে মাঝে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। আমার ভার্ব এখানেই হয়ে গেল, তাহলে পরের অংশে আমার ভার্ব দরকার নেই। এটিকে যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ করি, দেখুন ওয়াকিং করি, তাহলে কেমন অর্থ হয়? ওয়াকিং অ্যারাউন্ড দ্য স্পট, অর্থাৎ স্পটের চারপাশে আশেপাশে ঘোরাফেরা করতে করতে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। শুরু করিয়া, অর্থাৎ এখানে হবে হলো ঘোরাফেরা করিয়া, হাঁটাচলা করিয়া, করিয়া অথবা সাধু ভাষায় না বলে আমরা চলতি ভাষায় বলতে পারি করে। ঠিকই আছে, তাহলে এখানে ওয়াকিং হয়ে যাবে। আর এখানে ভার্ব কেন দেই নেই জানেন তো? এখানে তো আমরা ভার্ব ব্যবহার করে ফেলেছি, তাহলে এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করব, আমরা সেটাই করেছি। পরের সেন্টেন্সটি দেখুন, দ্য ওয়াটারফল হুইচ ইজ দ্য সেন্ট্রাল অ্যান্ড দ্য মোস্ট ইউনিক অ্যাট্রাকশন অফ মাধবকুণ্ড অ্যাট্রাক্ট মাই মাইন্ড ভেরি মাচ। এইখানে লক্ষ্য করুন দুটি ক্লোজ রয়েছে। মূল সেন্টেন্সের সাবজেক্ট কোথায় বলুন তো? দ্য ওয়াটারফল, বাংলা হচ্ছে জলপ্রপাত, এইটা হলো সাবজেক্ট। আর ভার্ব কোথায় বলতে পারবেন? ইজ? না না না, ইজ হলো এই যে হুইচ ইজ দ্য সেন্ট্রাল অ্যান্ড দ্য মোস্ট ইউনিক অ্যাট্রাকশন অফ মাধবকুণ্ড, এইটা হলো একটা ডিপেন্ডেন্ট ক্লোজ অর্থাৎ ডিসি, এটা একটা অতিরিক্ত ক্লোজ, এটাকে বাদ দিয়ে দিলেও সেন্টেন্সের কোনো সমস্যা নেই। এই হুইচ হলো সাবজেক্ট প্লাস কনজাংশন, ইজ হলো ভার্ব। দেখুন এটা থেকে শুরু করে একটা মাধবকুণ্ড পর্যন্ত এটা একটা অতিরিক্ত ক্লোজ, এটাকে আমরা বাদ দিয়ে সেন্টেন্সটা হিসাব করি যাতে আমরা সহজে বুঝতে পারি। দেখুন মূল সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য ওয়াটারফল অর্থাৎ জলপ্রপাত, এটা হলো সাবজেক্ট, আর এইখানে ভার্ব রয়েছে অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লোজের পরে চলে গেছে ভার্বটি। তাহলে দ্য ওয়াটারফল অ্যাট্রাক্ট মাই মাইন্ড, ওয়াটারফল অর্থাৎ ওই জলপ্রপাতটি নিজেই আমার মনকে অনেক বেশি আকৃষ্ট করেছিল। তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস, আর অ্যাক্টিভ ভয়েস ঘটনাটা যেহেতু পাস্ট টেন্সের, তাহলে আমরা অ্যাট্রাক্ট ভার্ব থেকে অ্যাট্রাক্টেড পাস্ট টেন্স বানিয়ে দিব, আমরা সেটাই করেছি। তাহলে দ্য ওয়াটারফল অ্যাট্রাক্টেড মাই মাইন্ড ভেরি মাচ, জলপ্রপাতটি আমার মনকে অনেক বেশি আকৃষ্ট করেছিল। কোন জলপ্রপাতটি সেটার পরিচয় এখানে তুলে ধরা হয়েছে, যা ছিল কেন্দ্রীয় এবং মাধবকুণ্ডের সবচেয়ে অনন্য আকর্ষণ। এবার আমরা পরের সেন্টেন্সটি দেখি। The water looked so clear that I could not help take a bath there. এখানে খুব গুরুত্বপূর্ণ একটি ব্যবহার রয়েছে। দেখুন এই গ্যাপের আগে
কুড নট হেল্প একটি ফ্রেজ রয়েছে। আমরা জানি ক্যান নট হেল্প, কুড নট হেল্প, কমপ্লিট, ফিনিশ, এনজয়, অ্যাভয়েড, মাইন্ড, কিপ, কনসিডার, রিস্ক, এই শব্দগুলোর পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি হয়, যেটা আমরা নিয়ম কানুনের রুলে প্রথম টিউটোরিয়ালটিতে বলে দিয়েছি। সে যাই হোক, এখানে কুড নট হেল্প বা ক্যান নট হেল্প এইগুলোর অর্থ হচ্ছে কোনো কিছু না করে পারা যায় না, এরকম অর্থ। তাহলে অর্থটা কি দাঁড়ায় দেখুন, যে পানিটা এতটা স্বচ্ছ ছিল যে আমি সেখানে গোসল না করে পারলাম না। তাহলে আই কুড নট হেল্প এরপর ভার্বের সাথে আইএনজি হবে, তার মানে টেকিং আ বাথ দেয়ার, সেখানে পানি ছিল এতটা স্বচ্ছ যে আমি সেখানে গোসল না করে পারলাম না। পরের সেন্টেন্সটি দেখুন, টু অফ মাই ফ্রেন্ডস অলসো জয়েন্ট মি, আমার দুই বন্ধু আমার সাথে জয়েন করলো। দ্য এনজয়মেন্ট আই হ্যাড দেয়ার ক্যান নট ডিসক্রাইব ইন ওয়ার্ডস, সেখানে যে এনজয়মেন্টটি আমি করেছিলাম সেটাকে ভাষায় প্রকাশ করা যায় না। দেখুন, মূল সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য এনজয়মেন্ট, আর এখানে দ্যাট একটি কনজাংশন উজ্জ রয়েছে, দ্যাট আই হ্যাড দেয়ার, যেই এনজয়মেন্টটি আমি সেখানে করেছিলাম, এটা একটা অতিরিক্ত ক্লোজ, এটাকে বাদ দিয়ে দিলে সেন্টেন্সে কোনো সমস্যা নেই। দেখুন, তাহলে আমরা মূল সেন্টেন্সটি এভাবে করব, দ্য এনজয়মেন্ট ক্যান নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস। এখন বি ডিসক্রাইবড কেন হবে? কারণ এনজয়মেন্ট তো নিজে নিজে ডিসক্রাইব করে না, যেমনটি ফুটবল নিজে নিজে খেলে না। ফুটবল খেলা হয় আপনি কর্তৃক, আমা কর্তৃক, মেসি কর্তৃক, এরকম হবে। অর্থাৎ ফুটবল ইজ প্লেড বাই ইউ, বাই মি, বা পাস্ট টেন্স হলে ফুটবল ওয়াজ প্লেড বাই মি, এরকম হবে। ঠিক অনুরূপ ভাবে এনজয়মেন্ট তার নিজে নিজে বর্ণনা করে না, এনজয়মেন্টকে বর্ণনা করা যায় না ভাষায়, কার দ্বারা? আমার দ্বারা। তাহলে দ্য এনজয়মেন্ট ক্যান নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস বাই মি, বাই মি এখানে উজ্জ রয়েছে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দুটি শর্ত থাকে, যেটা আমরা বি নাম্বারে দেখেছিলাম, যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবশ্যই বি ভার্ব দিতে হয়। এখানে বি ভার্ব হিসেবে ওয়াজ দিয়েছিলাম বি নাম্বারে, আবার মাঝে মাঝে বি ভার্ব হিসেবে বি নিজেও বসে। এখানে ক্যান নট মডেল, মডেলের পরে আমরা ভার্বের বেস ফর্ম দিয়েছি। দেখুন, তাহলে বি নিজেই এখানে বসেছে, আর মূল ভার্বের তো পাস্ট পার্টিসিপল ব্যবহার করতেই হবে, তাহলেই তো সেটা প্যাসিভ হবে। তাহলে বুঝতে পেরেছেন, বি ডিসক্রাইবড, বি হলো বি ভার্ব, আর ডিসক্রাইবড হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে এটা যথার্থভাবেই উত্তরটি হয়েছে। এইভাবে যদি আপনারা বুঝে বুঝে কিছু এক্সারসাইজ করতে পারেন, তাহলে আশা করি কোনো ধরনের এক্সারসাইজ কিংবা বোর্ডের পরীক্ষায় কিংবা অন্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় রাইট ফর্ম অফ ভার্ব পারতে আপনাদের কখনোই কোনো অসুবিধা হবে না। আমরা পরবর্তীতে এরকম আরো অনেক টিউটোরিয়াল নিয়ে হাজির হব, সেটা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।